ঠিক আছে, আমি শুরু করতে যাচ্ছি। আজকে পার্টিসিপেন্টস অনেক কম মনে হইতেছে, মাত্র 20 জন। তো ভবিষ্যতে আসলে চিন্তা করতে হবে যে অনলাইনে ক্লাস আর কতদূর কন্টিনিউ করা হবে কিনা। যাই হোক, আজকের ক্লাসে আমরা যেটা দিয়ে শুরু করব, গত ক্লাসের কন্টিনিউয়েশন। প্রথমে আমরা বাক কনভার্টারের ডিটেইল কনভার্সন প্রসেসটা দেখতে পাইছিলাম, তারপরে বুস্ট কনভার্টার। আজকে হচ্ছে কি আমাদের বাক বুস্ট কনভার্টার। বাক বুস্ট কনভার্টার একটা বেসিক সুইচ মোড কনভার্টার, যেটায় নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে বাক এন্ড বুস্ট বোথ অপারেশনই চলবে। তো এটার নাম বাক বুস্ট হওয়ার কারণটা হচ্ছে যে এটা বাক অপারেশনও করতে পারে, বুস্ট অপারেশনও করতে পারে। অর্থাৎ তোমার সাপ্লাই ভোল্টেজ যেটা, সেই সাপ্লাই ভোল্টেজ হচ্ছে কম আউটপুট ভোল্টেজ অথবা বেশি আউটপুট ভোল্টেজ, দুটাই এটা দিয়ে প্রডিউস করা সম্ভব। এবং এখানে সাধারণত সোর্সটা লোডের সাথে ডিরেক্টলি কানেক্টেড হয় না। পাওয়ার কনভার্সন প্রসেসটা ইন্ডাক্টরের থ্রুতে হয়। সুইচ ক্লোজ থাকলে ইন্ডাক্টর পাওয়ার স্টোর করে, এবং সুইচ অফ থাকলে ওই ইন্ডাক্টরের পাওয়ারটা আবার ইয়েতে যায়, লোডে যায়। অন্যান্য ক্ষেত্রে হয়তো ডিরেক্টলি কোনো একটা সুইচ অন অফ কন্ডিশনের কোনো একটায় আউটপুট লোডের সাথে কানেক্টেড থাকে, কিন্তু এখানে এই ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। যেহেতু সেটা হয় না, এটার অন্য একটা নাম হচ্ছে গিয়ে ইনডিরেক্ট কনভার্টার, কেননা এটা ইন্ডাক্টরের ভায়াতে পাওয়ারকে কনভার্ট করতেছে। এখন এটার ডিটেলস ডিজাইনে অত থরলি যাব না, কারণ অপারেশন বাক বুস্ট সবার ক্ষেত্রেই মোটামুটি সিমিলার প্যাটার্ন ফলো করে। জাস্ট আউটকাম গুলা দেখবো যে কি হচ্ছে এখানে। যদি সোর্স এভাবে কানেক্টেড থাকে, যখন কনফিগারেশনটাকে একটু দেখে আসি। কনফিগারেশনটা হচ্ছে এই স্লাইডে ডান পাশে আমাদের যে ফিগারটা আছে, এই ফিগারটা। এখানে দেখতেছো যে এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ আছে, এখানে একটা সুইচ থাকবে, এইখানে ইন্ডাক্টর, আর তারপরে ডায়োড এভাবে কানেক্টেড থাকবে। বাক বাক কনভার্টার আর বাক বুস্ট কনভার্টারের মধ্যে পার্থক্য হচ্ছে যে
সুইচের পজিশন সেম, এই জায়গাটায় ডায়োড কানেক্টেড থাকে আর সুইচের সাথে ইন লাইনে তোমার ইন্ডাক্টর কানেক্টেড থাকে বাকের ক্ষেত্রে, আর বাক বুস্টের ক্ষেত্রে জাস্ট ইন সরি ডায়োড আর ইন্ডাক্টর এদের পজিশন একজন আরেকজনের সাথে ইন্টারচেঞ্জড অবস্থায় থাকে। মনে রাখার সুবিধার্থে এইভাবে মনে রাখা যায় আর কি, যে বাকি কিরকম আর বাক বুস্টে কিরকম। এখন বাক বুস্টে যদি সুইচ অন থাকে তাহলে এই সুইচটা শর্ট হয়ে যাবে, পুরো ডায়োডটা সেই ক্ষেত্রে রিভার্স বায়াসে চলে যাবে, তো সাপ্লাই পুরোটাই ইন্ডাক্টরকে চার্জ করবে এবং ওই অবস্থায় ক্যাপাসিটরের চার্জটাই আউটপুটের অ্যাক্রসে দেখা যাবে। অন্যদিকে যদি সুইচ অফ থাকে তাহলে সুইচ অফ কন্ডিশনে সোর্সের সাথে আউটপুটের কোনো কানেকশন নাই, ইন্ডাক্টরের সাথে কোনো কানেকশন নাই, ইন্ডাক্টরের সাপ্লাইটাই তখন আউটপুটে লোডের অ্যাক্রসে পাওয়া যাবে। যখন সুইচ ক্লোজ থাকে তখন ডেল্টা আইএল অর্থাৎ লোড ইন্ডাক্টর কারেন্টের ভ্যারিয়েশনটা এরকম, এবং যখন সুইচ ওপেন থাকে তখন ইন্ডাক্টর কারেন্টের ভ্যারিয়েশনটা এরকম। এটা ওয়েভ শেপ থেকে খুব সহজেই পাওয়া যায়। ওয়েভ শেপ আমাদের আঁকতে হবে এই বাক বুস্ট কনভার্টারের জন্য, সেই ওয়েভ শেপটা পরের স্লাইডে আছে। এটা হচ্ছে আমাদের ওয়েভ শেপ। আইএল একটা মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে ওঠানামা করবে। আইএল এর যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হচ্ছে ডেল্টা আইএল। সুইচ অন থাকলে ডেল্টা আইএল এবং সুইচ অফ থাকলে ডেল্টা আইএল এর রিলেশনটা আগের স্লাইডে দেখানো হয়েছে। আচ্ছা, এখন যখন সুইচ অন থাকে তখন আসলে কি হয়? যখন সুইচ অন থাকে তখন আসলে সোর্সের ভোল্টেজটাই হচ্ছে লোডের ভোল্টেজ, যেটা এখানে দেখতে পাইতেছো যে সরি ইন্ডাক্টরের ভোল্টেজ। ইন্ডাক্টরের ভোল্টেজের ছবিটা এখানে দেখানো হয়েছে সেকেন্ড পিকচারে, বি ফিগার যেটা। তো লোডের ভোল্টেজ যা সোর্সের ইন্ডাক্টরের ভোল্টেজ যা সোর্সের ভোল্টেজ তাই, কেননা সোর্স ইন্ডাক্টরের সাথে ডাইরেক্টলি কানেক্টেড। আর যখন আমার সোর্স সুইচ অফ, যখন সুইচ অফ, তাহলে আমরা আগের ফিগারে যাই, যখন সুইচ অফ তখন লোডের ভোল্টেজ ইন্ডাক্টরের ভোল্টেজ আর আউটপুটের ভোল্টেজ বা লোডের ভোল্টেজ সেম, কিন্তু সেক্ষেত্রে কারেন্টের পোলারিটি সেম রাখার জন্য আসলে যেটা হবে যে সেক্ষেত্রে তোমার আমাদের ইন্ডাক্টর এই ডিরেকশনে কারেন্টকে ফ্লো করানোর জন্য চেষ্টা করবে। যেহেতু সুইচ অন কন্ডিশনে ইন্ডাক্টরের কারেন্ট এই ডিরেকশনে ছিল, এখন তো ইন্ডাক্টরের কারেন্টের ডিরেকশন চেঞ্জ হইতে পারবে না। এখন যেহেতু ইন্ডাক্টরের পোলারিটি আমরা ঠিক করে দিছি যে পজিটিভ নেগেটিভ, পুরো সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে পজিটিভ এখানে থাকতে হবে, নেগেটিভ এখানে থাকতে হবে। তো এখানে যেটা দেখা যাইতেছে যে যদি লোডের ভোল্টেজের পজিটিভ টার্মিনাল এটা হয়, তাহলে ইন্ডাক্টরের পাওয়ার সাপ্লাই অনুযায়ী আসলে আউটপুট ভোল্টেজটা এই ক্ষেত্রে নেগেটিভ পাওয়া যাবে, অর্থাৎ নেগেটিভ ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। নেগেটিভ ডিরেকশনে কারেন্ট ফ্লো হলে যেটা হবে যে আমাদের ভোল্টেজটা নেগেটিভ আমরা পাবো। ইন্ডাক্টরের ভোল্টেজ আর লোডের ভোল্টেজের রিলেশনশিপ হচ্ছে একটা নেগেটিভ রিলেশনশিপ। সো সুইচ অন কন্ডিশনে ইন্ডাক্টরের ভোল্টেজ আর সোর্স ভোল্টেজ সেম, সুইচ অফ কন্ডিশনে ইন্ডাক্টরের ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের পোলারিটি ভিন্ন ভিন্ন। ডায়োডের কারেন্ট কিরকম হবে? ডায়োডের কারেন্টের সাথে রিলেশনশিপ আবার আমরা ফিগারটায় যাই, আগের ফিগারটায়। সুইচ অফ কন্ডিশনে, সুইচ অন কন্ডিশনে ডায়োড অফ, সো ডায়োডের ভিতরে কোনো কারেন্ট নাই। সুইচ যখন অন, সুইচ যখন অফ, তখন ডায়োডের ভিতরে কারেন্ট আছে এবং সেই কারেন্টটা হচ্ছে সিম্পলি আমার আইএল এর সমান। আইএল যা ডায়োডের কারেন্ট তাই। এদিক থেকে ডায়োডের কারেন্টের ডিরেকশন এদিক থেকে এইদিকে ধরা আছে। সো সেই ক্ষেত্রে আমরা আউটপুটে কি পাচ্ছি? যদি আমরা ওয়েব ফর্মের দিকে তাকাই, ওয়েব ফর্ম দেখলে দেখতে পাবো যে সুইচ যখন অন তখন ডায়োডে কোনো কারেন্ট নাই, সুইচ যখন অফ তখন ইন্ডাক্টরের কারেন্ট যা ডায়োডের কারেন্ট তাই, অর্থাৎ সেম অংশটুকু
সুইচ অফের জন্য যদি তুমি কেটে এখানে বসায় দাও তাহলে ডায়োডের কারেন্ট হয়ে যাবে। আর ক্যাপাসিটরের কারেন্টের কি অবস্থা? ক্যাপাসিটরের কারেন্ট হচ্ছে কি, এখানে একটা কন্ডিশন ধরে নেওয়া হয় সব সময় শুরু থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে যে আমাদের আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট। আউটপুট ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ক্যাপাসিটরের যখন সুইচ অফ থাকবে তখন ক্যাপাসিটরের ভোল্টেজই আমাদের আউটপুট ভোল্টেজ এবং ক্যাপাসিটরের লোডের অ্যাক্রসে কারেন্ট ফিক্সড, তো আইসিও ফিক্স থাকবে। আর যখন সুইচ অফ থাকে তখন ইন্ডাক্টরের কারেন্ট টাই আমার ক্যাপাসিটরের ভিতর দিয়ে ফ্লো হয়, ইন্ডাক্টর কারেন্টের এসি পোরশনটা। তো ইন্ডাক্টর কারেন্টের এসি পোরশনটা হচ্ছে কি এই ধরনের প্রোফাইল মেইনটেইন করে, এর জন্য ইন্ডাক্টর আইসি এই ধরনের একটা শেপ দেখাবে। এখন অ্যাভারেজ ইন্ডাক্টর ভোল্টেজ 0, মানে যে কোনো পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে অ্যাভারেজ যদি ইন্ডাক্টরের ভিতর দিয়ে পিরিয়ডিক কারেন্ট ফ্লো হয় তাহলে ইন্ডাক্টর অ্যাভারেজ ভোল্টেজ 0 হবে। ইন্ডাক্টর অ্যাভারেজ ভোল্টেজ কি, আমার এই সার্কিটে ইন্ডাক্টর অ্যাভারেজ ভোল্টেজ হচ্ছে কি এই একটা টাইম পিরিয়ডের জন্য, এখান থেকে এই পর্যন্ত এই একটা টাইম পিরিয়ডের জন্য আমার ইন্ডাক্টরের ভোল্টেজটা অ্যাভারেজ করতে হবে। তো এই এই সাইকেলের জন্য হচ্ছে গিয়ে vs ইনটু dt এইটুক ডিভাইডেড বাই টি। আর পরবর্তী হাফ সাইকেলের জন্য অর্থাৎ সুইচ অফ হাফ সাইকেলের জন্য আমার ভোল্টেজটা হচ্ছে গিয়ে প্লাস ভি নট 1 মাইনাস টি টি ডিভাইডেড বাই টি। টি টি কাটা গেলে আমার এভারেজ ইন্ডাক্টর ভোল্টেজ হচ্ছে গিয়ে এত। এটাকে যদি সলভ করা হয়, সলভ করলে দেখা যাবে যে ভি নট সমান সমান হচ্ছে কি মাইনাস ভিএস ডি ওভার 1 মাইনাস টি। আচ্ছা, তার মানে এখানে একটা নেগেটিভ রিলেশনশিপ আছে, অর্থাৎ আউটপুট ভোল্টেজের যে পোলারিটি সেই পোলারিটিটা সোর্স ভোল্টেজের পোলারিটির অপোজিট হবে। এবং এটাই মানে স্বাভাবিক। যদি সার্কিটের দিকে একটু খেয়াল করি আমরা, তাহলে যখন সুইচ অফ থাকে তখন আসলে ইন্ডাক্টর চার্জ আপ হয়, আর যখন সুইচ অন থাকে তখন ইন্ডাক্টর চার্জ হয়। আর যখন সুইচ অফ থাকে অর্থাৎ এই সার্কিটে তখন আসলে ইন্ডাক্টর ডিসচার্জ হয়। ইন্ডাক্টর যখন পাওয়ার ডিসচার্জ করে তখন আসলে তখন সে ক্যাপাসিটরকে চার্জ করে, আর ক্যাপাসিটরের চার্জ তখন এখানে পজিটিভ হয় এখানে নেগেটিভ হয়, এবং আমার আউটপুট ভোল্টেজও তখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ। সো আউটপুট ভোল্টেজের যে পোলারিটি আর সোর্সের যে পোলারিটি একটা আরেকটার অপোজিট। আর যখন সুইচ অন থাকে তখন ইন্ডাক্টর চার্জ হয় এভাবে, ঠিক আছে, কিন্তু তখন আসলে ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়। ক্যাপাসিটরটা ডিসচার্জ হইলে আসলে ক্যাপাসিটরের কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হয়। ক্যাপাসিটর কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হইলে আসলে লোডের যে ভোল্টেজ সেই ভোল্টেজের ভিতরে কারেন্টের ডিরেকশনটা এই এই টার্মিনালের অ্যাক্রসে আসলে এই ভোল্টেজটা অলওয়েজ নেগেটিভ থাকে। তো এভারেজ ভোল্টেজ আমাদের যে এভারেজ ভোল্টেজের যে সূত্র সেই সূত্রের মধ্যে আউটপুট ভোল্টেজটা পোলারিটি যদি সবসময় টপ হাফে প্লাস রাখি তাহলে আসলে আউটপুট ভোল্টেজ সবসময় ইন্ডাক্টর ভোল্টেজের সোর্স ভোল্টেজের নেগেটিভ পোলারিটি অর্থাৎ অপোজিট পোলারিটি শো করে। তো কোথাও যদি বাক বুস্ট কনভার্টার থাকে এবং এই কনফিগারেশনে যদি আমরা বাক বুস্ট কনভার্টারকে কানেক্ট করি তাহলে দেখবো যে ভোল্ট মিটার এই দুই টার্মিনালের অ্যাক্রসে লাগাইলে দেখবো যে এভারেজ ভোল্টেজ সবসময় নেগেটিভ আসতেছে। তাহলে এখন এখানে বাক বুস্ট অপারেশনের সিগনিফিকেন্স কি? ডি যদি 0.5 এর চেয়ে বেশি হয়, ডিউটি সাইকেল তো 0 থেকে 1 এর মধ্যে থাকবে, ডিউটি সাইকেলটা যদি 0.5 এর বেশি হয় তাহলে তুমি দেখো যে ধরলাম 0.6, তাহলে উপরে পাবো 0.6 আর নিচে পাবো 1 মাইনাস 0.6 মানে 0.4 অর্থাৎ 6/4। তার মানে রেশিওটা 1 এর চেয়ে বেশি। 1 এর চেয়ে বেশি হইলে ভি নটটা ভিএস এর চেয়ে বড় হয়ে যাবে। তার মানে ডিউটি সাইকেল 0.5 এর চেয়ে বেশি হইলে ভি নটটা ভিএস এর চেয়ে বড় হবে, বুস্ট অপারেশন। আর যদি ভি নট ডিটা 0.5 এর চেয়ে কম ধরি, ধরো 0.2, তাহলে উপরে হবে 0.2, নিচে হচ্ছে গিয়ে 0.8, তার মানে 1/4। তার মানে বিএস কে 4 ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ভি নট। অর্থাৎ ডিটা যদি 0.5 এর চেয়ে কম হয় তাহলে
আউটপুটটা ইনপুটের চেয়ে অনেক ছোট, অর্থাৎ বাক অপারেশন। এই কারণে সার্কিটটি আসলে ডি এর মানের উপর নির্ভর করে, ডিউটি সাইকেল 0.5 এর চেয়ে বেশি না কম তার উপর নির্ভর করে আমরা বাক অপারেশনও করতে পারতেছি, বুস্ট অপারেশনও করতে পারতেছি। এজন্য এটা বাক বুস্ট কনভার্টার। এখানে কিছু সূত্র দেখানো হয়েছে যেগুলো ওয়েভফর্ম রিলেটেড। একই জিনিস বারবার মানে বাকেও বলা হয়েছে, বুস্টেও বলা হয়েছে, এজন্য আর এখানে ডিটেইলস তোমাদেরকে বলতেছি না। আউটপুট পাওয়ার ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই আর ওহমের সূত্র থেকে পাওয়া যায়। এটা হচ্ছে ইনপুট পাওয়ার, সোর্স পাওয়ার সমান সমান হচ্ছে গিয়ে ভোল্টেজ সোর্স গুণ কারেন্ট সোর্স, কারেন্টের সোর্স কারেন্ট গুণ সোর্স ভোল্টেজ। আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার যদি সমান হয় তাহলে এই দুইটা মান সমান হবে। সোর্সের কারেন্ট আইএল ডি এর সমান, অর্থাৎ যে সাইকেলটা পজিটিভ সেই সাইকেলে আসলে সোর্স কারেন্ট আর ইন্ডাক্টরের কারেন্ট সেম, সেটা কিন্তু যখন সুইচ অফ থাকে তখন আসলে ইন্ডাক্টরের কারেন্টটা সোর্সের সাথে কানেক্টেড না। তো এখানে আইএল টাইমস ডিটি ওভার টি করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি এভারেজ সোর্স কারেন্ট, টি কাটা গেলে আসলে আইএলডি পাওয়া যাবে। আইএস এর বদলে যদি আইএলডি এই উপরের এই 3 নাম্বার ইকুয়েশন অর্থাৎ এই ইকুয়েশনটায় বসাও তাহলে এই ইকুয়েশনটা পাবা। এই ইকুয়েশনটা থেকে আইএল এর মান পেয়ে যাবে। আইএল এর মান হচ্ছে গিয়ে ভি নট স্কয়ার ভিএসআরটি। ভি নট এর জায়গায় যদি ভিএসডি ওভার ডি 1 মাইনাস ডি বসাও তাহলে এই সূত্রের থার্ড পার্টও পেয়ে যাবে। এখন আমাদের দরকার হচ্ছে গিয়ে মিনিমাম অফ ইন্ডাকটেন্স কারেন্ট, ম্যাক্সিমাম অফ ইন্ডাকটেন্স কারেন্ট, দুইটাই আগের সূত্র অনুযায়ী। আইএল এর ফর্মুলা হচ্ছে গিয়ে এইটা, আর আইএল ওভার ডেল্টা আইএল ওভার 2 এর ফর্মুলা হচ্ছে গিয়ে এটা। আইএল এখান থেকে বসানো হচ্ছে, ডেল্টা আইএল ওভার 2 যেটা সেটা ওই ডেল্টা আইএল এর যে ইকুয়েশন সেখান থেকে বসানো হয়েছে। এখান থেকে এল মিনিমাম বের করে ফেলতে পারবা, অর্থাৎ ইন্ডাক্টরের মিনিমাম ভ্যালু কতখানি হইতে হবে যদি কারেন্ট কন্টিনিউয়াস নিতে হয়। সেটা আমরা অলরেডি বাক বুস্টে বারবার দেখে আসছি, এটা আর আমি ডিটেইলস ব্যাখ্যা করতেছি না। তোমরা জাস্ট আই মিনিমাম সমান সমান 0 বসে এটাকে সলভ করলেই এল মিনিমামের মানটা পেয়ে যাবা। আর ডেল্টা কিউটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর দ্য আইসি। হাফ পিরিয়ডের জন্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে কি এইটা ডেল্টা কিউ সমান সমান টি ডেল্টা ভি, আর এইটা সমান সমান হচ্ছে গিয়ে ভি নট ওভার আর ডিটি, অর্থাৎ টাইমটা হচ্ছে গিয়ে ডি টাইমস টি, আর এইটুকুর লেন্থ হচ্ছে আইসি এর মান হচ্ছে ভি নট ওভার আর এই হাফ সাইকেলের জন্য, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো ডেল্টা ভি নট এর একটা সূত্র পেয়ে যাবে এখান থেকে, ভি নট ডিটি ওভার আর সি দিয়ে। এখান থেকে সি এর মানও বের করা যায়, সি মিনিমাম কত সেটা এখান থেকে পাওয়া যায় যখন রিপলের পরিমাণ কতটুকু হবে সেটা বলে দেয়া থাকে তখন। তো এই সূত্রগুলো আসলে আমরা আগেও দেখছি, সিমিলার কাইন্ড অফ সূত্র। ডিরাইভেশন গুলো একটু দেখতে হবে, পরীক্ষার সময় হয়তো কোনো ডিরাইভেশন আসতে পারে। বাক বুস্ট কনভার্টার রিলেটেড অঙ্কগুলো একটু দেখে নিবা। বাক বুস্ট কনভার্টারের আর ডিটেইলস কিছু নাই। আর একটা কনভার্টার আছে সেটা হচ্ছে চুপ কনভার্টার। এই চুপ কনভার্টারের ফিগারটা এখানে দেখানো হয়েছে। এটাও একটা বাক বুস্ট নীতি ফলো করে, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজের চেয়ে বড় হইতে পারে, ছোট হইতে পারে, এবং এটাও রিভার্স পোলারিটিতেই কাজ করে। বাক বুস্ট কনভার্টারে চুপ কনভার্টারের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে চুপ কনভার্টারে ইনপুট এবং আউটপুটের মধ্যে আইসোলেশন থাকে। এটার কনফিগারেশন একটু ভিন্ন। সেই ভিন্নতাটা হচ্ছে যেখানে ইন্ডাক্টর দুইটা থাকে, একটা ক্যাপাসিটর থাকে, এখানে সুইচটা থাকবে, আর এইখানে হচ্ছে আমাদের ডায়োড থাকবে। এখানে ইন্ডাক্টরটা ফিল্টার হিসেবে কাজ করে ইনপুট সাইডে। তো কোথাও যদি ডিসি সাপ্লাই মধ্যে লার্জ হারমোনিক্স থাকে সেটা লার্জ হারমোনিক্সের পরিমাণটা কমায় আনতে এই ইন্ডাক্টরটা সাহায্য করে।
এখানেও অন্যান্য টপোলজিতে যেটা হয় বাক বুস্টে, ইন্ডাক্টর মেইনলি পাওয়ার ট্রান্সফারে অ্যাসোসিয়েটেড থাকে, আর এই চুক কনভার্টারে আসলে মেইন পাওয়ার ট্রান্সফারটা ঘটে হচ্ছে গিয়ে আমার ক্যাপাসিটর, এই C1 ক্যাপাসিটরটার মাধ্যমে। এবং এই ক্যাপাসিটরের ভ্যালুটা ইম্পর্টেন্ট, এইটার মান ঠিক মতো সিলেক্ট না করতে পারলে আসলে চুক কনভার্টার ঠিক মতো কাজ করবে না। অ্যানালাইসিসটা শুরু হবে সুইচ অন সুইচ অফ কন্ডিশন দিয়ে। যদি সুইচ অন থাকে তাহলে আমার ফিগারটা হবে বি ফিগারের মতো। তাহলে এই ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ ইন্ডাক্টরের সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে, এটা শর্ট সার্কিট হয়ে গেছে। সো এইখানে আমাদের ক্যাপাসিটরের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, আর ডায়োডটা সেই ক্ষেত্রে রিভার্স পোলারিটিতে চলে যাবে। সেই ক্ষেত্রে এই ইন্ডাক্টরের যে ইন্ডাক্টর L1 এর যে কারেন্ট এবং ইন্ডাক্টর L2 এর যে কারেন্ট, সেই পুরো কারেন্টটাই আমার সুইচের শর্ট সার্কিটের ভিতর দিয়ে ফ্লো হবে। আর যখন সুইচ অফ থাকবে তখন আসলে ইন্ডাক্টর L1 আর ইন্ডাক্টর L2 এর কারেন্টটাকে প্রোভাইড করার জন্য তখন এই আমার যে ডায়োডটা ছিল সেই ডায়োডটা রিভার্স পোলারিটিতে, ডায়োডটা টার্ন অন হয়ে যাবে এবং তখন ডায়োডটার ভিতর দিয়ে এই কারেন্টটা ফ্লো করবে। পজিটিভ হাফ সাইকেল মানে সুইচ অন এবং সুইচ অফ, এই দুই হাফ সাইকেলের জন্য এই দুইটা কনফিগারেশন কাজ করবে। এখন এই ক্ষেত্রে IL1 এর ডিরেকশনটা এদিকে দেওয়া হয়েছে, IC1 এর ডিরেকশনটা এদিকে দেওয়া হয়েছে এবং IL2 এর ডিরেকশনটা এদিকে দেওয়া হয়েছে। কোন একটা স্টেডি স্টেট অ্যানালাইসিসের সময় একবার যদি কোনো কারেন্টের ডিরেকশন বা ভোল্টেজের পোলারিটি সেট করে দেওয়া হয়, পুরো অ্যানালাইসিসের জন্য সেই নীতিটাকে ফলো করতে হয়। তাহলে এখন ইকুয়েশন গুলো আসি। ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন হচ্ছে গিয়ে এই ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশন। ক্যাপাসিটরের ভোল্টেজটা সব ক্ষেত্রেই আসলে আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে গিয়ে এভারেজ ভোল্টেজ হচ্ছে গিয়ে Vs মাইনাস V0, যেহেতু আমাদের যে ইন্ডাক্টর যে পোর্শনটা আছে সেই ইন্ডাক্টর পোর্শনটা আসলে আমাদের হ্যাঁ, ইন্ডাক্টর এভারেজ ভোল্টেজ সবসময় 0 হয়। সো ইন্ডাক্টরের যদি এভারেজ ভোল্টেজ 0 ধরি, তার মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই এভারেজে ভোল্টেজ ড্রপ না থাকলে এখানে ভোল্টেজ 0, এখানেও ভোল্টেজ 0। সো আমার VC1 টা হচ্ছে গিয়ে Vs মাইনাস V0, আউটপুট ভোল্টেজ এখানে, ইনপুট ভোল্টেজ এখানে। তো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে Vs মাইনাস V0। সিমিলারলি যখন সুইচ অফ কন্ডিশনে চলে গেছে তখন এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই ইন্ডাক্টরের অ্যাক্রসে। সো Vs হচ্ছে কি আমার এটা, আর ইন্ডাক্টর এই ক্ষেত্রে আমার আউটপুট লোডের অ্যাক্রসে ইন্ডাক্টরের এভারেজ ভোল্টেজ যদি 0 হয় তাহলে এইটা শর্ট সার্কিট হয়ে গেছে। সো সেই মুহূর্তে আসলে আমাদের ভোল্টেজ সোর্সটা ক্যাপাসিটরকে চার্জ আপ করবে। তো যখন সুইচ অফ থাকে তখন আসলে ক্যাপাসিটরটা চার্জ হয়, আর যখন সুইচ অন থাকে তখন সেই ক্যাপাসিটরটা এই দেখো, যখন সুইচ অফ আছে তখন আমার ক্যাপাসিটরটা এইভাবে চার্জ আপ হইতেছে, প্লাস এখানে মাইনাস, আমার কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা হচ্ছে গিয়ে এটা সুইচ অফ কন্ডিশনে। আর যখন সুইচ অন হবে তখন আসলে ক্যাপাসিটর তো ডিসচার্জ হবে, এই ক্যাপাসিটরটা তার পাওয়ার ট্রান্সফার করবে। এই ক্যাপাসিটরের প্লাস এখানে চার্জ হয়ে গেছে, মাইনাস এখানে আছে, ডিসচার্জ হওয়ার সময় সে এই পাথে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে। এই পাথে যখন ডিসচার্জ হবে তখন আসলে V0 এর পোলারিটি অনুযায়ী আমরা একটা আউটপুট ভোল্টেজটা নেগেটিভ পাবো। সিমিলারলি যখন C ডিসচার্জ হবে তখন আসলে C0 টা C প্লাস C2 কে চার্জ আপ করবে, আর C2 কে যখন সে চার্জ আপ করবে তখন নেক্সট হাফ সাইকেলে
পরের হাফ সাইকেলে আবার যখন সুইচটা অফ হবে তখন এই ক্যাপাসিটরটা C2 ক্যাপাসিটরটা তখন আবার লোডের মধ্যে দিয়ে ডিসচার্জ হবে, তখন ভি নট এর পোলারিটি অনুযায়ী কিন্তু ভি নট আবার নেগেটিভ পাবা। সো ওভারঅল কিন্তু ভি নট এর পোলারিটি হচ্ছে রিভার্স। এই কারণে যখন আমরা এটা ডিরাইভেশন করব তখন দেখতে পারবো যে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের সাথে রিভার্স পোলারিটি বা রিভার্স ডিরেকশন বজায় রাখে। এখন ডিরাইভেশনে আবার একটু আসি। ডিরাইভেশনের ক্ষেত্রে হচ্ছে কি যে এটা হচ্ছে কি আমাদের এভারেজ কারেন্ট থ্রু এ ক্যাপাসিটর। C1 ক্যাপাসিটরের এভারেজ কারেন্টটা বের করতে চাচ্ছি। এভারেজ কারেন্ট সমান সমান হবে 0। এভারেজ কারেন্ট বের করার সময় C1 যখন ক্লোজ থাকে টাইম সেটাকে ডিটি দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ সুইচ যখন ক্লোজ থাকে তখন C1 এর কারেন্টটাকে ডিটি দিয়ে গুণ করব, আর সুইচ যখন ওপেন থাকে তখন C1 এর কারেন্টটাকে 1 মাইনাস ডিটি দিয়ে গুণ করব। এখন সুইচ যখন ক্লোজ থাকে তখন C1 এর কারেন্ট আর IL1 এরা সেম। C1 যখন C1 যখন ক্লোজ থাকে, সুইচ যখন ক্লোজ থাকে তখন C1 এর কারেন্টটা হচ্ছে গিয়ে নেগেটিভ অফ IL2। IL2 এদিকে ফ্লো হইতেছে, IL1 এদিকে ফ্লো হইতেছে। IL1 টা IL1 টা শর্ট সার্কিটের ভিতর দিয়ে চলে আসবে। শর্ট সার্কিটের কারেন্ট আসলে IL1 প্লাস এই দুইটার সামেশন। তো IC1 টা হচ্ছে সুইচ ক্লোজ থাকা অবস্থায় নেগেটিভ অফ IL2 আর তার সাথে ডিটি গুণ হইল, আর যখন সুইচ ওপেন থাকে তখন IC1 টা হচ্ছে IL1 সিম্পলি পজিটিভ অফ IL1 এই কনফিগারেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে IL2 টা পুরোটাই শর্ট সার্কিটের ভিতর দিয়ে ফ্লো হয়ে যায়, IC1 আর IL1 দুইজন সেম থাকে। তো IL1 আর IL2 এর রেশিও হচ্ছে D1 - D। এখন আমরা জানি যে যদি কোনো লস না হয় তাহলে সাপ্লাই পাওয়ার আর আউটপুট পাওয়ার সেম। সাপ্লাই পাওয়ারটা হচ্ছে VS IL1 আর আউটপুট পাওয়ার হচ্ছে গিয়ে নেগেটিভ অফ V0 IL2। তো IL1 আর IL2 এর রেশিওটা আসলে নেগেটিভ অফ V0 মাইনাস নেগেটিভ অফ V0 ওভার VS। তাহলে V0 ওভার VS এই রিলেশনশিপটা এই ইকুয়েশনে বসাই দিলে আমরা দেখতেছি যে আউটপুট ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ অফ VS D1 - D। তো এটাই আমাদের বাক বুস্টেরও রিলেশনশিপ এবং চুকেরও রিলেশনশিপ এইটা। এবং যেটা প্রেডিক্টেড ছিল আমাদের যে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের সাথে রিভার্স পোলারিটি মেইনটেইন করে, সেটাও ইকুয়েশন থেকে দেখা যাইতেছে। তো সিমিলার চুক কনভার্টারের ক্ষেত্রেও পাওয়ার রিপলের একটা রেশিও আছে, সেই রেশিওটার রিলেশনটা বই থেকে দেখে নিবা। এটা বিস্তারিত যাচ্ছি না, সবগুলার প্রসিডিউরই একই, ধাপে ধাপে করে দেয়া আছে। এবং L1 আর L2 এর মিনিমাম ভ্যালু হইতে হবে যদি দুইটার ভিতর দিয়ে কারেন্ট কন্টিনিউয়াস হইতে হয়। যেহেতু দুইটা রেজিস্ট্যান্স, দুইটার ভিতর দিয়ে কন্টিনিউইটির সূত্র ভিন্ন ভিন্ন, সেই কন্টিনিউইটির সূত্র থেকে আমরা তাদের মিনিমাম ভ্যালু বের করতে পারি। মিনিমাম মান দুইটা হচ্ছে গিয়ে L1 আর L2 মিনিমাম। এগুলা এটা ডিরাইভেশনও দেয়া আছে, জাস্ট একবার দেখলেই তোমরা বুঝে যাবা, বারবার একই জিনিস আসলে দেখাতে চাচ্ছি না। আর একটা কনভার্টার আমাদের আছে, সেটা হচ্ছে গিয়ে সেপিক কনভার্টার। এটা পুরো মিনিংটা হচ্ছে গিয়ে সিঙ্গেল এন্ডেড প্রাইমারি ইন্ডাকটেন্স কনভার্টার। এটা চুক কনভার্টারের মতোই একটা কনফিগারেশন, অলমোস্ট সিমিলার দেখতে, শুধুমাত্র ইন্ডাক্টর আর ডায়োডের পজিশন অল্টারনেট করে দেয়া আছে। এটা সিঙ্গেল এন্ডেড প্রাইমারি ইন্ডাকটেন্স কনভার্টার। সিমিলার কনফিগারেশন, সেম ইয়েতে কাজ করে। এই ক্ষেত্রে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর মিলিতভাবে আসলে সাপ্লাইটা লোডের সাপ্লাইকে ডিফাইন করে। এটার চুকের সাথে এটার পার্থক্য হচ্ছে যে
চুপ বা বাক বুস্ট ইনভার্স পোলারিটিতে কাজ করে বা রিভার্স পোলারিটিতে কাজ করে। সেপিক কনভার্টার পজিটিভ পোলারিটিতে কাজ করে, অর্থাৎ আউটপুট ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ এদের মধ্যে পোলারিটিটা সেম থাকবে, এখানে অন্য দুইটার মতো নেগেটিভ সাইনটা নাই। IL1 এর রেশিও ভ্যারিয়েশনটা কিরকম হবে, IL2 এর ভ্যারিয়েশনটা কিরকম হবে, সেগুলা আমাদের এখানে দেয়া আছে। এই রেশিওগুলা ডিরাইভেশন একটু দেখে নিবা। আর হচ্ছে গিয়ে যে C2 এর মান, অর্থাৎ রিপলের উপর বেস করে আমার আউটপুটের C2 টা কত হইতে হবে সেটারও মানটা রিপল থেকে বের করে নেওয়া যায়। তো এইগুলা ডিরাইভেশন প্রসিডিউর অলমোস্ট সেম, বই থেকে একটু কনসাল্ট করে নিবা আর অঙ্ক দেখতে হবে এগুলার। এই হচ্ছে কি আমাদের মোটামুটি কনভার্টারের ডিসি টু ডিসি কনভার্টারের চ্যাপ্টারটা। এখানে আমরা বাক বুস্ট চুক আর সেপিক এগুলা দেখলাম। চুক আর সেপিকের ডিটেলস দেখি নাই, চুক আর সেপিকের কিছু মানে বেসিকটা বলে দিছি আর কি। আশা করি তোমরা পড়লে বুঝতে পারবা, তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাইতে পারো। আজকে একটু তোমাদের প্রজেক্টে নিয়ে আলোচনা করব, অনেকে দুই একজন আমাকে নক করছো, সেই হিসাবে প্রজেক্টে নিয়ে একটু আলোচনা করব। প্রজেক্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা বাক কনভার্টার অথবা একটা বুস্ট কনভার্টার ডিজাইন করতে বলা হয়েছিল। এখানে একটা বাক কনভার্টার দেখানো আছে। বাক কনভার্টারে যেটা করতে হবে ফার্স্টে, যে প্রথমে কনভার্টারটা কাজ করাইতে হবে, কনভার্টারটা সিমুলেশনে কাজ করাবা। সিমুলেশনে কাজ করানোর জন্য ফার্স্টে যদি মসফেট ইউজ করো, মসফেটের অ্যাক্রসে একটা স্কোয়ার ওয়েভ পালস ইউজ করবা, যেটার ডিউটি সাইকেল তোমার জানা আছে। তোমার ক্যালকুলেশন অনুযায়ী তোমার আশা মানে এখন পর্যন্ত যে থিওরিম গুলো দেখাইছি সেই অনুযায়ী তোমার একটা ডিউটি সাইকেল থাকা দরকার। সেই ডিউটি সাইকেলটা আশা করি সবাই ক্যালকুলেট করতে পারছো প্রত্যেক গ্রুপ। সেই ডিউটি সাইকেলের একটা পিডব্লিউএম ওয়েভ বা একটা স্কোয়ার ওয়েভ তোমার সুইচের অ্যাক্রস দিয়ে এবং এল আর সি এর মানটা বের করে তারপরে শুধুমাত্র বাক কনভার্টার বা বুস্ট কনভার্টারটা ফার্স্টে সিমুলেট করবা। সিমুলেট করে দেখবা যে তোমার ইনপুট ভোল্টেজ অনুযায়ী আউটপুট ভোল্টেজটা আসতেছে কিনা। যখন ইনপুট ভোল্টেজ অনুযায়ী আউটপুট ভোল্টেজটা চলে আসবে, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরপর একটা পিআই কন্ট্রোলার ডিজাইন করতে হবে। পিআই কন্ট্রোলারটা ডিজাইন করতে হবে এইভাবে যে আউটপুট ভোল্টেজটা সেন্স করতে হবে, সেটা যেই সফটওয়্যারে করে থাকো না কেন ভোল্টেজ সেন্সর আছে, সেই ভোল্টেজটার মানটা নিয়ে আসতে হবে। সেই ভোল্টেজের মানটাকে একটা রেফারেন্স ভোল্টেজের সাথে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমার যদি একটা ভোল্টেজ থাকে এরকম, এটা আমার পজিটিভ ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে কি আমার ভি নট আউটপুট ভোল্টেজ, আর তার সাথে আমরা কম্পেয়ার করব হচ্ছে গিয়ে না সরি এটা পজিটিভে আমরা দিব হচ্ছে গিয়ে রেফারেন্স ভোল্টেজ, আর পজিটিভে ভোল্টেজটা দিব আমরা রেফারেন্স ভোল্টেজ। এখন তোমাদেরকে একটা রেফারেন্স ভোল্টেজ বলে দেয়া আছে যে আউটপুট ভোল্টেজটা এত হইতে হবে, কারো ক্ষেত্রে 40 ভোল্ট, কারো ক্ষেত্রে মান দেয়া আছে। এই দুইটার কম্পেয়ার করবা, আউটপুট অ্যাকচুয়ালি আউটপুট ভোল্টেজটা কত আসতেছে আমার লোড থেকে আর আমার রেফারেন্স ভোল্টেজ কত হওয়া উচিত ভোল্টেজটা, এই দুইটা কম্পেয়ার করলে একটা সিগন্যাল পাওয়া যাবে। সেই সিগন্যালটা হচ্ছে গিয়ে এরর সিগন্যাল। এই এরর সিগন্যালটাকে একটা পিআই কন্ট্রোলারের ভিতর দিয়ে পাস করতে হবে। পিআই কন্ট্রোলারের বিল্ট ইন মডিউলও পাওয়া যায়, চাইলে তোমরা একটা প্রপোর্শনাল আর একটা ইন্টিগ্রাল কন্ট্রোল দুইটা জোড়া লাগায় পজিটিভ করেও বের করতে পারো। জাস্ট একটা পিআই কন্ট্রোলার এই সূত্রটাকে ফলো করে, সে একটা ইরোটাকে ইন্টিগ্রেট করে টাইমের সাপেক্ষে এবং ইরোটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে। এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে গিয়ে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে গিয়ে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট।
এই কেপি আর কেআই এর মানের উপর বেস করেই এই পিআই কন্ট্রোলারের পারফরম্যান্সটা নির্ধারিত হয়। এই কেপি এবং কেআই তোমাদেরকে বের করতে হবে, ট্রায়াল এরর বেসিসেও বের করতে পারো যে কোনটার জন্য ভালো রেজাল্ট পাওয়া যায়। সেই কেপি কেআই দিয়ে একটা সিগন্যাল পাওয়া যাবে। এই সিগন্যালটা হচ্ছে কি আমাদের পিআই কন্ট্রোলার আউটপুট সিগন্যাল। সেই সিগন্যালটাকে এখন তোমরা ডিউটি সাইকেলে কনভার্ট করতে হবে। এটাতে কনভার্ট করার জন্য একটা ট্রায়াঙ্গুলার ওয়েভের সাথে এই মানটাকে কম্পেয়ার করতে পারো। ট্রায়াঙ্গুলার ওয়েভের সাথে কোনো একটা ডিসি ভ্যালুকে কম্পেয়ার করলে সেটা কম্পারেটরের আউটপুটে একটা পিডব্লিউএম সিগন্যাল পাওয়া যায়। সেই পিডব্লিউএম সিগন্যালটা আমরা দিব আমাদের মসফেটের গেটে। সেই মসফেটের গেটে যদি পিডব্লিউএম সিগন্যাল দেওয়া হয় তাহলে তোমরা ল্যাবে দেখতে পাইছো যে পিডব্লিউএম এর উইডথ অনুযায়ী এখানে কারেন্টের পরিমাণ বাড়বে বা কমবে, সেই কারেন্টের বাড়া কমার উপর নির্ভর করে আমাদের লোড ভোল্টেজ চেঞ্জ হবে। তো ওভারঅল সিমুলেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ডিউটি সাইকেল দিয়ে এটা কাজ করে কিনা দেখা, এরপরে সেই ডিউটি সাইকেলটাকে পিআই কন্ট্রোলার দিয়ে সেই ডিউটি সাইকেলটাকে ফিক্স করা। যদি পিআই কন্ট্রোলার ঠিকভাবে কাজ করে তাহলে আমি যেটা দেখতে চাবো সেটা হচ্ছে যে যদি ইনপুট ভোল্টেজ সামান্য পরিমাণ চেঞ্জ করো, ধরো ইনপুট ভোল্টেজ দেয়া আছে 20 ভোল্ট বা 15 ভোল্ট, সেটা বুস্ট বাক করার পরে সেটা এটাকে 12 ভোল্টে কনভার্ট করতেছে। যদি পিআই কন্ট্রোলার ঠিকভাবে কাজ করে তাহলে যদি সোর্স ভোল্টেজে সামান্য চেঞ্জও হয়, অর্থাৎ এটা যদি 15 ভোল্ট থেকে 14 ভোল্ট বা 13 ভোল্টে নেমে যায়, তারপরেও পিআই কন্ট্রোলার আউটপুট ভোল্টেজকে নির্ধারিত ভোল্টেজে, অর্থাৎ এই রেফারেন্স ভোল্টেজ যেটা আমরা ঠিক করে দিছি সেই রেফারেন্স ভোল্টেজে ফিক্স রাখতে পারবে। আর যদি এই কন্ট্রোলারটা ঠিকমতো কাজ না করে তাহলে ইনপুট চেঞ্জ করার সাথে সাথে আউটপুট চেঞ্জ হয়ে যাবে। মূল কাজ হচ্ছে যে ইনপুট চেঞ্জ হইলেও, সামান্য চেঞ্জ হইলেও আউটপুটে যেন রেফারেন্সটাই থাকে, আউটপুট ভোল্টেজ যেন ফিক্স থাকে, সেটা হচ্ছে গিয়ে একটা কাজ। তো ভোল্টেজ চেঞ্জ, ইনপুট ভোল্টেজ সামান্য চেঞ্জ হইলেও আউটপুটে ভোল্টেজ চেঞ্জ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে লোডে যদি চেঞ্জ করি, আমরা লোড প্রথমে ইউজ করলাম 15 ওহম, তারপরে 20 ওহমের লোড ইউজ করলাম, যদি কন্ট্রোলার ঠিক মতো কাজ না করে তাহলে লোড চেঞ্জ হওয়ার সাথে সাথে আউটপুট ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের তো উদ্দেশ্য হচ্ছে একটা ফিক্সড আউটপুট পাওয়া, আউটপুট চেঞ্জ হইলে হবে না। এর জন্য লোড চেঞ্জ করলেও পিআই কন্ট্রোলার যদি ঠিকমতো কাজ করে তাহলে লোডের মান চেঞ্জ হওয়ার পরেও, ওহমিক ভ্যালু চেঞ্জ হওয়ার পরেও আউটপুট সেম ভোল্টেজ দিবে। তো এই দুইটা জায়গায় চেঞ্জ করা হবে এবং চেঞ্জ করে তোমরা দেখবা যে আমাদের পিআই কন্ট্রোলারটা ঠিকমতো কাজ করতেছে কিনা। যদি পিআই কন্ট্রোলার ঠিকমতো কাজ করে তাহলে ইনপুট ভোল্টেজ কিংবা লোড রেজিস্ট্যান্স যে কারো পরিবর্তনের উপরই, সামান্য পরিবর্তনের উপরও আউটপুটের ভোল্টেজ মোমেন্টারিলি চেঞ্জ হয়ে তারপর আবার তার আগের জায়গায় ফেরত আসবে, অর্থাৎ রেফারেন্স ভ্যালুকে সে সবসময় বজায় রাখার জন্য চেষ্টা করবে। তো মূল কাজ, প্রথম কাজ হচ্ছে গিয়ে এই আউটপুটকে ফিক্স করার জন্য চেষ্টা করা, হ্যাঁ, এই কন্ট্রোলার দিয়ে সিমুলেশনের মাধ্যমে। এরপর সিমুলেশন শেষ হয়ে গেলে তারপরে হার্ডওয়্যার ডিজাইন করতে হবে। হার্ডওয়্যার ডিজাইনের জন্য আমাদের এল এর ভ্যালু জানা থাকা লাগবে। এল ইউজ করতে হবে ম্যাগনেটিক কোর ইন্ডাক্টর। সেই ম্যাগনেটিক কোর ইন্ডাক্টর গুলো এই যে পাশে যে ফিগারটা দেখতেছো এই ফিগারটার মতো দেখতে হয় কিংবা এই টাইপের শেপে হয়, অর্থাৎ একটা ম্যাগনেটিক কোর থাকে, তার বাইরে কয়েল পেঁচানো থাকে। এই টাইপের ইন্ডাক্টর গুলা হচ্ছে গিয়ে ভালো। যেহেতু তোমাদের কারেন্ট রেটিং তুলনামূলকভাবে একটু হাই, সেহেতু মনে রাখতে হবে যে ওই রেজিস্ট্যান্সের মতো যে ইন্ডাক্টর গুলো পাওয়া যায় সেই ইন্ডাক্টর ব্যবহার করলে সেগুলো ঠিকমতো কাজ করবে না। সুইচের ব্যাপারে সুইচ সিলেক্ট করতে হবে, সুইচ মসফেট সিলেক্ট করতে পারো, নরমাল মসফেট 540 এই মসফেট গুলা, এই মসফেট নিলেও হবে। নরমাল মসফেট নিলে সেগুলো সুইচিং ফ্রিকোয়েন্সি 20 কিলোহার্টজ 25 কিলোহার্টজ পর্যন্ত ইজিলি বিয়ার করতে পারে। মসফেট নিয়ে খুব একটা চিন্তা নাই। ডায়োড যেটা, সেই ডায়োড গুলো হাই ফ্রিকোয়েন্সি ডায়োড হইতে হবে। হাই ফ্রিকোয়েন্সি ডায়োডের এবং সেটার ভিতর দিয়ে আসলে আমাদের এখান দিয়ে কিছু কারেন্টও ফ্লো হবে বেশ হাই মানের। নরমাল ডায়োড দিয়ে হবে না, নরমাল ডায়োডের সুইচিং ফ্রিকোয়েন্সি কম।
রিভার্স রিকভারি কারেন্টের কারণে সে আসলে কাজ করবে না। তো আমাদেরকে কিছু ডায়োড ইউজ করতে হবে যেগুলা বেশি কারেন্ট ইউজ টলারেট করতে পারে, প্লাস সুইচিং ফ্রিকোয়েন্সি হাই। এমইউআর কিছু ডায়োড আছে যে ডায়োডগুলো বাজারে অ্যাভেলেবল। এমইউআর এর বিভিন্ন মান আছে, সেই মান অনুযায়ী তোমার সুইচিং ফ্রিকোয়েন্সি কত সেটা সিলেক্ট করে এমইউআর 1 আইসি নাম্বার আমি ভুলে গেছি, আইসি নাম্বার দেখে নিও তোমরা। 1520 আছে, 1520, 1505, 1510, ওগুলা কারেন্টের রেটিং অনুযায়ী এগুলার আইসির মান চেঞ্জ হয়। আইসির ভ্যালু মানে ইয়েটা রিডিং আছে সেই ইয়েটা চেঞ্জ হয়। সো এই টাইপের ডায়োড গুলো, এই টাইপের ডায়োড সিলেক্ট করতে হবে একটা যেটা হাই ফ্রিকোয়েন্সি তে কাজ করে এবং পর্যাপ্ত পরিমাণ কারেন্ট ইয়ে করতে পারে। ক্যাপাসিটর গুলা নরমাল ক্যাপাসিটর ইউজ করলেই হবে, যাতে ভোল্টেজ টলারেট করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। লোড হিসেবে আসলে মনে রাখতে হবে যে তোমাদের আউটপুট ভোল্টেজ কত আর আউটপুট কারেন্ট কত, সেই দুইটা ক্যালকুলেট করার পরে আউটপুট পাওয়ারটা পাওয়া যাবে। অত পাওয়ারের রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। নরমালি যেসব রেজিস্ট্যান্স আমরা ইউজ করি সেগুলো আসলে তো 1 ওয়াট, 0.25 ওয়াট, অত ওই রেজিস্ট্যান্স ইউজ করলে পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে। সিরামিক রেজিস্ট্যান্স পাওয়া যায় বাজারে, এই সিরামিক রেজিস্ট্যান্স হিসাব করে ইউজ করতে হবে। তো পুরো এক্সপেরিমেন্টটা করার জন্য আসলে শুধু এটা বানানোর পরে সাপ্লাইয়ের দরকার আছে, মেজারমেন্টের দরকার আছে, এগুলো আসলে ইউনিভার্সিটি খোলার পরেই করতে হবে, এর আগে করার কোনো উপায় নাই। পিআই কন্ট্রোলার ডিজাইন করতে হবে। পিআই কন্ট্রোলার ডিজাইন করার জন্য তোমরা চাইলে মাইক্রো কন্ট্রোলারের হেল্প নিতে পারো, কোনো মাইক্রো কন্ট্রোলার দিয়েও পিআই কন্ট্রোলার ডিজাইন করতে পারো, অথবা অপ-অ্যাম্প দিয়ে পিআই কন্ট্রোলার ডিজাইন করা যায়। অপ-অ্যাম্পের পিআই কন্ট্রোলার সার্কিট খুব অ্যাভেলেবল। কেপি আর কেআই এর মান জানা থাকলে পিআই কন্ট্রোলার খুব ইজিলি ডিজাইন করা যায়। মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করা সহজ, তো যদি ইউজ করতে পারো এটা কন্ট্রোল করার জন্য তাহলে সেটাও অ্যালাউড। আচ্ছা, এই হচ্ছে গিয়ে মোটামুটি প্রজেক্ট সম্বন্ধে আইডিয়া। তোমরা চেষ্টা করবা সিমুলেশনটা কমপ্লিট করার জন্য। আর হার্ডওয়্যার আসলে পরেই করতে হবে, হার্ডওয়্যার আগে করার কোনো সুযোগ নাই বা ওই ফ্যাসিলিটিস তোমরা পাবা না কোথাও। কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারো লেকচারের উপরে কিংবা প্রজেক্টের ব্যাপারে। কারো কোনো কোশ্চেন আছে? নাই মনে হচ্ছে স্যার। হুম, আই থিংক কারো কোশ্চেন নাই স্যার। ঠিক আছে। আজকে তো অন এভারেজে আসলে 20 থেকে 25 জন ছিল ক্লাসে। তোমরা তোমাদের ফিডব্যাক জানাও আর কি, যে তোমরা কি ফার্দার অনলাইন ক্লাস করতে চাও কিনা, কিংবা কারো কোনো অসুবিধা আছে কিনা অনলাইন ক্লাস করার ব্যাপারে। যারা আসলে পার্টিসিপেট করতেছে না তারা কি টাইপের প্রবলেম ফেস করতেছে, কিংবা অনলাইন ক্লাসের সুবিধা বা অসুবিধা। স্যার মোরলেস স্যার মানে দিন যত যাচ্ছে স্যার সবারই মনে হয় একটু সমস্যা বাড়বে আর কি স্যার অনলাইন ক্লাস করার ক্ষেত্রে, যেহেতু স্যার সবকিছু এখন লকডাউন হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তোমরা আসলে তোমাদের সিআর এর কাছে তোমাদের মতামত গুলা জানাইতে পারো, বা আমার কাছে ইমেল করতে পারো, বা সিআর এর সাথে তোমরা যোগাযোগ করে তোমরা একটা ডিসিশনও নিতে পারো।
আমি তোমাদের হাতে ছেড়ে দিব ব্যাপারটা, যে তোমরা ফার্দার অনলাইন ক্লাস করতে চাও কিনা, কিংবা যারা করতেছে না তাদের সাথেও একটু কথা বলে দেখতে পারো যে তারা কি অসুবিধার কারণে করতে পারতেছে কিনা, সেই অসুবিধাগুলো কোনোভাবে রিকভার করা যায় কিনা, বা আর যদি ফার্দার কন্টিনিউ করো বা না করো সেটা মিলিতভাবে ডিসিশন নিয়ে সিআর এর মাধ্যমে আমাকে ইনফর্ম করো। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই থাকলো, আর পরবর্তী ডিসিশন আমরা পরে জানাবো আর কি। আমি স্লাইড শেয়ার করে দিব পরে। ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।